হ্যালো, ইন্সপেক্টর রকিব হাসান বলছি। কি বললে? ওকে, আমি অ্যাকশন নিচ্ছি। হ্যান্ডস আপ। বস, সর্বনাশ হয়ে গেছে। ইন্সপেক্টর রকিব হাসান আপনার ওষুধের কারখানা দখল করে নিয়েছে। না বস, বস আমাকে আমাকে মাফ করে দিন বস। আমাকে আমাকে বস, আমাকে, আমার কোনো দোষ নেই বস। বস আমাকে আমাকে মাফ করে দিন। মানপুন সাং নাই। ইন্সপেক্টর রকিব হাসান, তুমি মৃত্যুর কূপে ঝাঁপ দিয়েছ। তোমাকে আমি ছাড়বো না ইন্সপেক্টর। রকিব, তুমি পুলিশ ডিপার্টমেন্টের গৌরব, তাই ডিপার্টমেন্ট থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসছে 22শে জুন তোমাকে পুরস্কারে ভূষিত করা হবে। আর ইউ হ্যাপি? ইয়েস স্যার, খুশি তো অবশ্যই হয়েছি। তবু আমি বলবো, পুরস্কার না পেলেও আমি আমার কর্তব্য অবশ্যই পালন করে যাব। কারণ একজন আইনের সেবক হিসাবে অপরাধ দমন করাই হলো আমাদের আদর্শ। হ্যান্ডস আপ। কি ব্যাপার, আজ মনে হয় খুব খুশি। এই খুশির কারণটা জানতে পারি? শানু, ডিপার্টমেন্ট থেকে আমার কাজের জন্য 22শে জুন আমাকে পুরস্কৃত করবে। খুশি হওনি? আমার জায়গায় অন্য কেউ হলেও খুশি হতো। স্বামীর গৌরবিত স্ত্রীর অহংকার। আমি আরো খুশি হয়েছি 22শে জুন তোমাকে পুরস্কৃত করা হবে বলে। কেন বলো তো? এই জন্য 22শে জুন আমাদের বিবাহ, তাই এবারের 22শে জুন দিনটা আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। রাইট, আমি তো ভুলেই গিয়েছিলাম। আব্বু, আমার আদরটা তুমি নিচ্ছ কেন? আমার কোনো দোষ নেই। তোমা তোমা। তাহলে তোমরা দুজনই সমান অপরাধী অপরাধী। এবার তোমাদের শাস্তি পেতেই হবে। অপরাধ যখন করেছি শাস্তি তো পেতেই হবে। বলো কি শাস্তি দেবে? আমার প্রিয় সেই গানটা শোনাতে হবে। তাহলে অপরাধ থেকে মুক্তি পাবো তো? অবশ্যই পাবে। শুরু করো। কি হলো, গাও। সেদিন যায় কিছু কথা রয়ে যায় স্মৃতির পাতায়, সেই কথা কখনো হাসায় কাঁদায়, সেই কথা কখনো হাসায় কাঁদায়।
কথা কখনো হাসায় কাঁদায়। সেদিন যায় কিছু কথা রয়ে যায় স্মৃতির পাতায়, সেই কথা কখনো হাসায় কাঁদায়, সেই কথা কখনো হাসায় কাঁদায়। ও সুমন, রাজন, মোহন, বন্ধু আমরা তিনজন, ভালোবাসার জিঞ্জিরে বাঁধা আমাদের জীবন। এভাবে নয়, ক্রিমিনাল স্টাইলে গা। সুমন, রাজন, মোহন, ক্রিমিনাল আমরা তিনজন, খুন খারাপি করা আমাদের জীবন। হ্যাঁ, খুন খারাপি করা আমাদের জীবন। হ্যালো, কে তুমি? আমি পুলিশ ইন্সপেক্টর রকিব হাসানের ছেলে। তোমার আব্বুকে দাও, আমি কথা বলবো। ঠিক আছে, দিচ্ছি। আব্বু, ফোন। তুমি খাও, আমি দেখছি। কে? আব্বুকে চাইছে। কে বলছেন? আমাকে চিনবেন না, প্লিজ। আপনি কে? আমি ইন্সপেক্টর সাহেবের ওয়াইফ বলছি। আপনার স্বামীকে একটু টেলিফোনটা দিন, আমার বিশেষ প্রয়োজন। ধরুন, তোমাকে চাই। কে বলছে? নাম বলেনি। মাল বোঝাই ট্রাক এবং জুয়াখানাতে হামলা দিয়েছেন। আপনার জন্য আমাদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। সেই ক্ষতিপূরণটা পুষিয়ে নেবার জন্যই আপনাকে টেলিফোন করেছি। কে বলতে চান? তাহলে আপনার জন্য আমাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির অঙ্কটা আপনার দ্বারাই পুষিয়ে নিতে পারবো। নিশ্চয়ই প্রস্তাবে রাজি হবেন? ইউ শাট আপ! তোমাদের এত বড় সাহস, তোমরা টাকা দিয়ে আইনের সেবককে কিনতে চাও? ইন্সপেক্টর, তোমার অহংকারের জবাব তুমি পাবে। শুধু একটা কথা মনে রেখো, আগুন নিয়ে খেলতে নেমেছো, ধুন ফোন করে লাভ নেই। আগুন নিয়ে আমি খেলছি না, আগুন নিয়ে খেলছো তোমরা। দেশের সাথে বেইমানি করে দেশের মাল বিদেশে পাচার করছো। তোমাদের জুয়াখানার কারণে দেশের শত শত যুবককে জুয়ারিতে পরিণত করেছো। নকল ওষুধ তৈরি করে বাজারে ছেড়ে অনেক মায়ের বুক শূন্য করেছো। তোমাদের জীবন থেকে যদি তোমাদের আপনজন কেউ হারিয়ে যেত, তাহলে বুঝতে হারানোর যন্ত্রণা কত কঠিন। ঠিক বলেছ ইন্সপেক্টর, হারানোর যন্ত্রণা আসলেই কঠিন। যেমন তোমার জন্য আমরা লাখ লাখ টাকার সম্পদ হারিয়েছি, আর সেই যন্ত্রণার কারণেই তোমাকে টেলিফোন করেছিলাম। তাই কথাটা তুমি মনে করিয়ে দিয়ে ভালোই করেছো। ইন্সপেক্টর, তুমি যখন আমাদের প্রস্তাবে রাজি হলে না, তখন তোমার বুকে হারানোর যন্ত্রণার আগুন জ্বেলে দিতে চাই। তুমি তৈরি থেকো ইন্সপেক্টর, তোমার জীবনে আমরা জ্বেলে দেব। সেই আগুনে তুমি সারা জীবন চলতে থাকবে, বাট আগুন নিভানোর পানি খুঁজে পাবে না। মাংপুং সাং নাই।
আম্মু হুম? এ তোমাদের কেমন ম্যারেজ ডে? লোকজন তো নেই, সাথে আব্বুরও কোনো খবর নেই। তোমার আব্বু আজ প্রচন্ড ব্যস্ত, কখন আসে ঠিক নেই, এই জন্যই তো কাউকে দাওয়াত করিনি। কিন্তু আমরা এসেছি। কে আপনি? সুমন, রাজন, মোহন, বন্ধু আমরা তিনজন, ভালোবাসার জিঞ্জিরে বাঁধা আমাদের জীবন। সুমন, রামধু আমরা তিনজন। কি চান আপনারা? ডেট, Dead. We want dead. আমরা জানি, তাই আপনি কেকের উপর মোমবাতি নিয়ে অপেক্ষা করছেন কখন আপনার স্বামী এসে এই মোমবাতিতে আগুন জ্বেলে দেবে। কিন্তু আমরা ওই মোমবাতিতে আগুন জ্বালাতে আসিনি, আমরা আপনার স্বামীর বুকে আপনজন হারানোর আগুন জ্বেলে দিতে এসেছি। অবাক হবার কিছুই নেই। আপনি অথবা আপনার সন্তান যে কোনো একজন আমাদের হাতে মৃত্যুর শিকার হলেই যে পথে এসেছি সে পথে চলে যাব। কারণ ইন্সপেক্টর রকিব হাসানের জীবনে আপনারা দুজনই খুব আপনজন। লেডিস ফার্স্ট, সিদ্ধান্ত আপনার কাছে। কে মরবে, আপনি না আপনার সন্তান? আমাদের হাতে সময় খুব কম, বলুন কে মরবেন? এই হারামজাদা, কি করে মরবে সে পথ দেখিয়েছে? না তো বন্ধু। তাহলে আর ওদের দোষ কি? ইন্সপেক্টর রকিব হাসানের এই বিজয় আমাদের গৌরব, এ বিজয় পুলিশ ডিপার্টমেন্টের বিজয়। ওই নিয়ে আয়। এবার বলুন কে মরবে, বলুন কে? কি হলো? কি হলো? বুঝেছি, ডিসিশন আমাকে দিতে হবে। ওর বাপ। আমার সন্তানকে মারবেন না, আমি মরবো। এক মিনিট, এক মিনিট, এক মিনিট। মরার আগে শেষবারের মতো পানি জাতীয় কিছু খেতে হয়, নইলে আত্মা খুব কষ্ট পায়। ধরো, ধরো বলছি। খাও, খাও বলছি। মা, ওটা মর। প্রয়োজনে আমি তোর জন্য বিষ খেতে পারবো, তবু তোর মৃত্যু দেখতে পারবো না। ধরো, তোমার মা বুদ্ধিমতী, তাই বুঝতে পেরেছে মদ না খেলে তুমি মারা যাবে। খা খা। হ্যাঁ, মা, বন্ধ। বন্ধু, শুধু মদে আসরটা জমছে না, মৃত্যুতে যদি রোমান্স না থাকে সে মৃত্যুটা নিরস মনে হয়। তাই বলছিলাম, মদের পরে নাচ হলে ঠিক হয়ে ওঠে। আমার এই গৌরব পুলিশ ডিপার্টমেন্টের গৌরব, আমার এই বিজয় আপনাদের বিজয়। নাচবে, তোমার মা তোমার জীবন বাঁচানোর জন্য নাচবে। নাচো, 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 আহা, নাচো না, নাচো, নাচো, নাচো। মাং বুং সাং নাই।
এটা ভালো লাগে না। যাও, হাতির দড়ি গলায় পড়ে নাও, নইলে তোমার ছেলে মারা যাবে। যাবে, যাও, যাও। মা, কই, যাও। মা, মানপং সাংনাই। মা, মা, মা গো, মাল্লাম পাইন সাক্ষী নাই। এই ছেলেটির চোখের সামনে নিষ্ঠুরভাবে হৃদয়হীন পাষণ্ডের মতো তার মাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুর শিকার হতে বাধ্য করেছে। যারা মানুষ হয়ে অমানুষের মতো মানুষের জীবন নিয়ে মৃত্যুর খেলা খেলতে শুরু করেছে, তাদেরকে এমন কঠিন শাস্তি দেওয়া হোক যা দেখে ভবিষ্যৎ। দ্যাটস অল, ইউর অনার। মহামান্য আদালত, আমার প্রতিপক্ষের বন্ধু আবেগে তাড়িত হয়ে একটি মাসুম সন্তানের একমাত্র জবানবন্দিকে কেন্দ্র করে যে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি করলেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আবেগ মানুষের সহজাত প্রবৃত্তি। আমার প্রতিপক্ষের বন্ধু তারই পুনরাবৃত্তি করে। আইনের কাছে আবেগের কোনো স্থান নেই, আইন প্রমাণ চায়। কাজেই আবেগ দ্বারা তাড়িত না হয়ে প্রমাণ দ্বারা আমি প্রমাণিত করব আমার মক্কেলদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বানোয়াট। মহামান্য আদালত, আমি বাদী পক্ষের একমাত্র সাক্ষী মিঠুকে আদালতের সামনে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। প্রসিড অন। আচ্ছা, ওই আসামির কাঠগড়ায় তিনজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, তুমি উনাদেরকে চেনো? ভদ্রলোক? ওরা তিনজন খুনি। খুনি? কাকে খুন করেছে? আমার মাকে। কোথায়? আমাদের বাড়িতে। তোমার মা যখন খুন হয় তখন তুমি কোথায় ছিলে? মার পাশে। খুনটা দিনে হয়েছিল রাতে হয়েছিল? অবজেকশন, ইউর অনার। অবজেকশন ওভার রুল। থ্যাঙ্কস, ইউর অনার। বলো, খুনটা কখন হয়েছিল? রাতে। রাত তখন কটা বাজে বলতে পারো? আনুমানিক বলো। 7টা থেকে 8টার ভিতর। তোমার বাবা তখন কোথায় ছিল? পুরস্কার আনতে গিয়েছিলেন। মহামান্য আদালত, নোট দিস পয়েন্ট। খুন হয়েছিল রাত আনুমানিক 7টা থেকে 8টার মধ্যে এবং মিঠুর বাবা ইন্সপেক্টর রকিব হাসান তখন পুরস্কার আনতে গিয়েছিলেন। তোমাকে আর কিছু জিজ্ঞাসা করার নেই, তুমি যেতে পারো। মহামান্য আদালত, আমি এবার মধুসন্ধ্যা হলের গেটম্যান শেখ শরীফকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। প্রসিড অন। আপনি ভালো করে উনাদের তিনজনের দিকে তাকিয়ে বলুন তো, উনাদেরকে আপনি কোথায় দেখেছেন? 10 তারিখ মধুসন্ধ্যা হলের ডিসিতে ওনারা ছবি দেখতে আসেন এবং হলে ঢোকার সময় আমার সাথে খারাপ ব্যবহার করেন। কোন শোতে? 6টা 9টা। উনারা কখন বেরিয়ে যান? আনুমানিক 8টার দিকে। শো শেষ না হতেই? জি। কেন? হলের ভিতরে ওনারা মারামারি শুরু করেন। ইন্সপেক্টর সাহেব এসে ওনাদেরকে ধরে নিয়ে যান। আপনি যেতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মহামান্য আদালত, নোট দিস পয়েন্ট। আমার মক্কেলগঞ্জে 10 তারিখে মধুসন্ধ্যা হলে 6টা-9টার শোতে সিনেমা দেখতে গিয়েছিল তার প্রমাণ এই কাউন্টার পার টিকেট। এবার আমি ইন্সপেক্টর রকিব হাসান সাহেবকে আমার শেষ সাক্ষী হিসেবে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। প্রসিড অন। ইন্সপেক্টর রকিব হাসান সাহেব, আপনি কি স্বীকার করবেন আমার রাজন সাহেব এবং মোহন সাহেব আপনার স্ত্রীকে গত 10 তারিখে রাত 7টা থেকে 8টার মধ্যে খুন করেছে? আমার স্ত্রী খুন হয়েছে সত্য, কিন্তু খুনি এরাই কিনা আমি জানি না। আপনি বলছেন জানেন না,
ভালো কথা। আপনি কি মহামান্য আদালতের সামনে বলবেন গত 10 তারিখে আমার মক্কেলদের সাথে আপনার কখন, কোথায়, কিভাবে দেখা হয়? আমি ওই দিন পুরস্কার নিয়ে বাসাতে ফিরছিলাম। মধুচন্দ্রা হলের পাশ দিয়ে যাবার সময় গোলমাল দেখে হলের ভেতরে যাই এবং ওই 3 জনকে গ্রেপ্তার করে থানাতে নিয়ে আসি। তখন কটা বাজে? আনুমানিক 8টার মতো। আপনি প্রথম কিভাবে জানতে পারলেন আপনার স্ত্রী খুন হয়েছে? আমার সন্তানের মুখে। কোথায়? থানাতেই। তখন আমার মক্কেলগণ কোথায় ছিল? থানার লকারে। আপনার সন্তান বলছে আমার মক্কেলগণ রাত 7টা থেকে 8টার মধ্যে আপনার স্ত্রীকে খুন করেছে। আপনি বলছেন রাত 8টার দিকে আমার মক্কেলদেরকে আপনি সিনেমা হল থেকে গ্রেফতার করেছেন। এখন আমার জিজ্ঞাসা, হয় আপনি মিথ্যে কথা বলছেন, না হয় আপনার সন্তান মিথ্যে কথা বলছে। বলুন, কে মিথ্যে কথা বলছে? আমি মোটেও মিথ্যা কথা বলছি না। আমি যা বলছি সত্যি কথা বলছি। তাহলে একজন আইনের লোক হয়ে আপনি নিশ্চয়ই স্বীকার করবেন আপনার সন্তান মিথ্যে কথা বলছে। আমি আমার কথা বলছি, সন্তান সন্তানের কথা বলছে। কিন্তু আমি বলবো, আপনি যদি সত্য কথা বলে থাকেন তাহলে অবশ্যই আপনার সন্তান মিথ্যা কথা বলছে, এবং এটাই যদি সত্য হয় তাহলে আমি বলবো আমার মক্কেলগণ আপনার স্ত্রীকে খুন করেনি, আমার মক্কেলগণ নির্দোষ। না, আমি মিথ্যে কথা বলিনি। ওরা আমার চোখের সামনে আমার মাকে খুন করেছে। ইওর অনার, আদালত আবেগের জায়গা নয়, আদালত সাক্ষী প্রমাণের দ্বারা ন্যায় বিচারের জায়গা। তাই আমি আমার মক্কেলদের সপক্ষে ন্যায় বিচার প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত এই মর্মে রায় ঘোষণা করছে যে সুমন আহমেদ, রাজন শিকদার ও মোহন চৌধুরীর বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হওয়ায় সবাইকে বেকসুর খালাস দেওয়া হলো। না, ওরা খালাস পেতে পারে না। ওরা আমার মায়ের খুনি। আমার চোখের সামনে ওরা আমার মাকে খুন করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। মাংপুং সাং নাই, দুর্বল করে লাভ নেই। লাইস টু পাইস টু কাইস্ট। আব্বু, তুমি ওদের কিছু বলো। আইনের বিচারে ওরা খালাস পেয়েছে, আমার কিছুই করার নেই। তুমি তো আইনের লোক, তুমি আমার কথা বিশ্বাস করছো না? আমার বিশ্বাসের চেয়ে আইনের কাছে প্রমাণ অনেক বড়। প্রমাণ তো আমি বলছি ওরা 3 জন খুনি। তোমার কথা আইনের কাছে মিথ্যে প্রমাণ হয়েছে। আমার কথা মিথ্যে প্রমাণিত হয়েছে শুধু তুমি, তোমার জন্য।
এসপি সাহেব, বাহ। কেকের সামনে বসে দু চোখ থেকে পানি ঝরিয়ে স্ত্রীর প্রতি সমবেদনা দেখানোর দৃশ্যটা অপূর্ব লাগছে। হাতে যদি ক্যামেরা থাকতো তাহলে ছবি তুলে রাখতাম। মিঠু, আজকের দিনেও তুই আমাকে বিদ্রুপ করতে চাস, উপহাস করতে চাস? বিদ্রুপ, উপহাস আমি আপনাকে কোনোদিনই করিনি এসপি সাহেব, আজও করছি না। আমি শুধু আপনার জীবনের ব্যর্থতার সত্যি কথাটা এতদিন বলে এসেছি, আজও আবার সেই কথাটাই বলছি। আপনি সারা পানি ফেলতে পারবেন, কিন্তু আমার মায়ের খুনিদের শাস্তি দিতে পারবেন না, যেমন সেদিনও দেননি। তোর এই একটা ভুল ধারণা তোর কাছে আমাকে অপরাধী সাজিয়ে রেখেছে। আমি সেদিনও তোকে বোঝাতে পারিনি, আজও বোঝাতে পারবো না, পারিনি। তার চেয়ে বলুন, প্রমাণ করতে দেননি। আমি তো আদালতে বলেছিলাম ওরা আমার চোখের সামনে আমার মাকে খুন করেছে, কিন্তু আপনি বলেছিলেন ওরা আপনার থানার হাজতে ছিল। আপনার ওই একটি কথার জন্য আমি আমার মায়ের খুনিদের বিচার পেলাম না। তার জন্য 14টা বছর ধরে আমাকে ঘৃণা করে আসছিস। আমার একমাত্র সন্তান হয়েও আমাকে বাবা বলে ডাকতে ভুলে গেছিস। একবারের জন্য খবর নিতে চাসনি এই বুকে হাহাকারের যন্ত্রণাটা আমার হৃদয়টাকে কি করে কুড়ি কুড়ি খাচ্ছে। সেই জন্য তোর প্রতি আমার কোনো অভিমান নেই। আমি তো আমাকে নিয়তির হাতে সঁপে দিয়েছি। আমি শুধু তোকে অনুরোধ করছি, আজ তোর মায়ের মৃত্যুর দিন, আজকের দিনটা অন্তত আপনার খুশির জন্যে, আপনার মিথ্যে সান্ত্বনার জন্যে আপনি ঘর সাজিয়ে কেক কেটে তার এই ঘর সাজানো কেক কাটার কোন অধিকার নেই, কোন অধিকার নেই। মিঠু, আমার মায়ের আত্মা আপনার এই সমবেদনার চোখের পানি দেখতে চায় না, তার খুনিদের শাস্তি দেখতে চায়। সেই শাস্তি দেবার ক্ষমতা আপনি যখন হারিয়ে ফেলেছেন, তখন নিজের ব্যর্থতা ঢেকে রাখার জন্য এগুলো করার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। মিঠু, শুনুন এসপি সাহেব, এই ঘর সেদিনই সাজানো হবে, এই ঘরে সেদিনই কেক কাটা হবে, সেদিন আমি আমার মায়ের খুনিদের উপর প্রতিশোধ দিতে পারবো, তার আগে নয়। মিঠু, মিঠু, শালা বড় লোকের বাচ্চা, দেখাচ্ছি মজা। শালা শালার বেটা, শালা দামি গাড়ি চালাস, মানুষকে মানুষ মনে করিস না? এখন যদি পাবলিকের মতো গ্লাসটা ভেঙে দেয়। এই, কি বলতে চাও তুমি? বলতে চাই, আপনার ড্রাইভারের যদি চোখ খারাপ হয়ে থাকে তাহলে ডাক্তার দেখিয়ে চশমা লাগিয়ে নেবেন, ভবিষ্যতে আমার মতো কারো জামা কাপড় যাতে নষ্ট না হয়। তোমার ওই জামা কাপড়ের দাম কত? আমি দিয়ে দিচ্ছি। না দিতে চাইলেও আমি জোর করে নিতাম, তবে জামা কাপড়ের দাম নয়, ধোলাই আর 5 টাকা। 12 টাকা দিন। দিন। চ্যালেঞ্জ করছো? জানো আমি কে? হতে পারেন কোন শেঠ, হয়তো আপনার একটা আঙ্গুলের ইশারায় 20 জন লোক ছুটে আসবে, তাতে আমার কিছু যায় আসে না। ওই 20 জন লোককে মোকাবেলা করার মতো আমার এই একটা হাতই যথেষ্ট। প্রয়োজন মনে করলে দাঁড়িয়ে আছি, যান খবর দিন। চলো ড্রাইভার। দাঁড়ান, টাকাটা দিয়ে যান। এই নাও। আংটি দিন। কাজটা তো। আরে সাহেব, আমার ঠিকানা ওই চায়ের দোকান, প্রয়োজন মনে করলে আপনার পুরো শক্তি নিয়ে আসতে পারেন, ওখানেই পাবেন। চলো ড্রাইভার। আরে যান যান যান, কত দেখলাম।
ব্যাপার, বাপি আজ আমার সাথে কথা না বলেই ভেতরে চলে গেল? আমি দেখে নেব, আমার চোখে চোখ রেখে কথা বলে, আমাকে শক্তি দেখায়। আমি ওকে দেখে নেব, আমি ওকে দেখে নেব। বাপি, এত চিৎকার করছো কেন? কই না তো। ভালো, আমার সাথে কথা না বলে ভেতরে চলে এলে কেন বলো? আমাকে দেখোনি? আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করো, ভবিষ্যতে ক্ষমা করব না, মনে থাকবে? থাকবে মামুনি। এবার হাত মুখ ধুয়ে এসো, একসাথে নাস্তা করবো। আচ্ছা। পাগলি মেয়ে, বসো। মামুনি, তুমি কিন্তু আমার কাছে একটা অন্যায় করেছো। আমি? ইয়েস, তুমি কতবার বলেছো সোহেলকে আমার সাথে পরিচয় করিয়ে দেবে। আমি বুঝতে পেরেছি তোমার বন্ধু নিশ্চয়ই কাট্টি মেরেছে। দেখো ড্যাড, আমার বন্ধু তোমার বন্ধুদের মতো নয়। হ্যাঁ, স্বার্থ শেষ হলে কাট্টি মারবে, তাই আমার বন্ধুকে তোমার বন্ধুদের সাথে তুলনা করবে না। ওকে। নাচো 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 না, প্রাণ খুলে ভালোবাসো না, প্রাণ খুলে ভালোবাসো না। 1 2 3 হয়ে যাও ফ্রি, নাচো 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 না, প্রাণ খুলে ভালোবাসো না। নাচো 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 না, প্রাণ খুলে ভালোবাসো না, প্রাণ খুলে ভালোবাসো না। বস আমাকে ডেকেছেন?
সাথী, তুমি আমার ক্যাবারে নাচো। যেভাবে ব্যবসা জমে উঠেছে তা আমার শত্রুপক্ষ মেনে নিতে পারছে না। আর এই শত্রুপক্ষ হলো আমার অতীত জীবনের দুই বন্ধু সুমন, রাজন। ওরা নিশ্চয়ই চাইবে না তোমাকে দিয়ে আমি লাখ লাখ টাকার ব্যবসা করি। তাই যে কোনো মুহূর্তে তোমার উপর হামলা হতে পারে, তোমাকে হাইজ্যাক করতে পারে, পঙ্গু করে দিতে পারে। তাই আমি আশা করব তুমি সাবধানে চলাফেরা করবে। ওকে বস, আপনার কথা আমার মনে থাকবে। যাও, নিচে তোমার জন্য গাড়ি অপেক্ষা করছে। বেটা, এটা কি ঘুমানোর জায়গা? রাস্তা ছাড়। মেয়েটাকে ছেড়ে দাও। এত কষ্ট করে মেয়েটাকে ধরে আনলাম ছেড়ে দেওয়ার জন্য? যাবোটা ফট। ছেড়ে দাও বলছি। শুনুন, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। কোথায় যাবেন? পূর্ব মণিপুর, ব্যাংকের সামনে। উঠুন। কি হলো? উঠুন। থামুন থামুন। ওইটা আমাদের বাড়ি। অবাক হবার কিছু নেই, আমার সাথে ভেতরে গেলে আসল পরিচয়টাও জানতে পারবেন। এত বেশি জানার কৌতূহল আমার নেই। বুবু, আজ ফিরতে অনেক রাত হয়ে গেল। সাথী, একটা প্রশ্নের জবাব দিবি? কি করে ভাবতে পারলি তোর প্রশ্নে জবাব দেব না? বল। তুই এমন কি কাজ করিস যে কাজ করে তোকে রোজ এত রাতে বাড়িতে ফিরে আসতে হয়? তুই আমাকে সন্দেহ করছিস বুবু? যদি আমাকে সন্দেহ করে থাকিস তাহলে শুধু একটা কথাই বলবো, মা বাবা মারা যাবার পর তোর আদর্শে এত বড় হয়েছি, তোর স্নেহ মমতার দান দেবার জন্য আমি এমন কিছু করব না যার জন্য মানুষের কাছে তোর মুখ দেখাতে লজ্জা করবে। তবুও কি আমার জানার অধিকার নেই? নেই নেই নেই, এই জন্য নেই। সাথী মন্দ পথে টাকা রোজগার করে রাতে ঘরে ফিরলেও ওই টাকা দিয়ে আমাদের সংসার চলে। একবার ভেবে দেখ বাবু, এই সংসারের জন্য না করতে পারছিস কিছু তুই, না করতে পারছি কিছু আমি, তবু সাথী তো কিছু একটা করছে। সোহেল বুবু, দারিদ্রতা আমাদের ঘরে বাসা বেঁধেছে। ওই বাসাটাকে ভেঙে দেওয়ার শক্তি তুই আমি আমরা উভয়ে হারিয়ে ফেলেছি। তাই এর চেয়ে আরো গভীর রাতে
সাথী ঘটাইবার জন্য নয়। হে তুই কি বলছিস ভাইয়া? কেন তুই আমার কাছে নিজেকে, বুবুকে এভাবে ছোট করছিস? আমরা 3 ভাই বোন, কেউ কারো চেয়ে আলাদা নই। তাছাড়া মানুষ তো সারা জীবন বেকার থাকে না, তুইও একদিন থাকবি না? বুবু তো আমাদের জন্য কম কিছু করেনি। পঙ্গু জীবন নিয়ে দিনরাত পরিশ্রম করে লেখাপড়া শিখিয়েছে, আমাদের এত বড় করেছে। তাই একটা কিছু করে বুবুকে পরিশ্রম থেকে, কষ্ট থেকে মুক্তি দিতে চেয়েছি মাত্র। তুই যেদিন একটা, সেদিন না হয় আমি আর জীবনের প্রয়োজনে ঘরের বাইরে যাব না। বলতে পারিস আমাদের জীবনে সেই শুভ দিনটি কবে আসবে? কবে আমি আমার নিজের হাতে আমাদের সংসারের দারিদ্রতাকে ধাক্কা মেরে দরজা দিয়ে বের করে দিতে পারবো? বলতে পারিস? আসবে, আমার সৎ পথে পরিশ্রমের ফসল তোরা। আমার বিশ্বাস আমার পরিশ্রম বৃথা যেতে পারে না। আমি এতদিন বিশ্বাস করে রাস্তার কুত্তা পুষেছি। আমার বিশ্বাস ছিল কুত্তার দাঁতে অনেক বিষ জমা হয়ে আছে, কিন্তু আজ জানলাম একটা কুত্তারও বিষ দাঁত ওঠেনি। তাহলে তোদের রেখে লাভ কি? কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তাই আমি এবার কুত্তার জায়গাতে শের আনতে চাই। শের, যাকে দিয়ে আমি আমার শত্রুর মোকাবেলা করতে পারবো। কামাল, যত টাকা লাগে আমি দেব। আমি ওই বাঘটাকে চাই, আমি ওই বাঘটাকে চাই। আজাদ ছেলেটা সাহসী ও বীর, তাতে কোনো সন্দেহ নেই। ওইরকম বীর পুরুষ আমার দলে থাকলে আমি নিশ্চিন্তে আমার ব্যবসা চালিয়ে যেতে পারবো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, যে কোনো কিছুর বিনিময়ে হোক ওই ছেলেটাকে আমার চাই। কোন ছেলেটি বস? যে ছেলেটি গতকাল সাথীকে সেভ করেছে। মিঠু, না খেয়ে কোথায় চললি? খিদে নেই। খিদে নেই? আছে, তবে আপনার খিদে আছে খাওয়ার, আর আমার খিদে আমার মায়ের হত্যার প্রতিশোধের। সেদিন তুমি আমাদের লোকদেরকে আঘাত করে যে সাহসের পরিচয় দিয়েছো, আমাদের বস তোমার সেই সাহসের পরিচয় পেয়ে খুশি হয়েছে। তাই বস তোমার কাছে পাঠিয়েছে যত টাকার বিনিময় হোক তোমাকে বসের কাছে নিয়ে যাওয়ার জন্য। শোনো, বসের সাথে কাজ করলে দুদিনে তোমার ভাগ্য খুলে যাবে। লাখ লাখ টাকা 2 হাতে নাড়াচাড়া করবে। টাকার প্রয়োজন আমার নেই। আলোর মাঝে আমি আমার মায়ের খুনিদের খুঁজে পাই, সাথে হাত মেলালে এদের সাথে পথ চলতে চলতে হয়তো একদিন আমার মায়ের খুনিদের খুঁজে পাবোই। কি ভাবছো? কিছু না, চলো। দাঁড়াও, তুমি আমাদের সাথে যাবে। আমাদের বস তোমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছে। আমরা আগে কন্টাক্ট করেছি, কাজী আমাদের সাথেই যাবে। তোমাদের বস কত টাকা দিয়ে কন্ট্যাক্ট করেছে শুনি? তার চেয়ে আমাদের বস অনেক অনেক বেশি টাকা দেবে। তোমার বস কত দেবে শুনি? 5 লাখ, 10 লাখ, 30 লাখ, 40 লাখ। এভাবে সমস্যার সমাধান হবে না। তার চেয়ে কাজ করো, তোমরা 2 গ্রুপ শক্তি পরীক্ষায় নামো। যারা জয়ী হবে আমি তাদের সাথে যাব। আসলে তোমার শুধু শক্তিই নেই, বুদ্ধিও আছে। আমি নিশ্চিত
তোমার বুদ্ধি আর শক্তির জন্য আমার বস সাংঘাতিকভাবে খুশি হবেন। এসো। কি হলো? এসো। বস, মানে বস, কিছু মনে করবেন না বস। মিঠু আমাকে আগেই বলেছিল যার সাথে মিঠু কাজ করবে তার শক্তিটাও প্রথমে পরীক্ষা করে নেবে। তোমার স্টাইলের জন্য আমি তোমাকে প্রশংসা করছি, কারণ আমিও তোমার সাহসের প্রমাণ পেলাম। শোনো, তোমাকে কি করতে হবে আগামীকাল আমি তোমাকে তা বলে দেব, আর এই 24 ঘন্টার মধ্যে আমার সম্পর্কে সাথী তোমাকে সবকিছু বলে দেবে। ওকে? আমার প্রয়োজনটা জানতে পারি? কিছু কিছু সময় হিংস্র বাঘ জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসে, আর সেই বাঘকে ঘায়েল করার জন্য শিকারী ওত পেতে থাকে। তাই তোমাকে ঘায়েল করার আগে আমি তোমাকে নিরাপদ জনে নিয়ে আসতে চাই। নো 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 নো, ডোন্ট ওয়ারি। আমি তোমার শক্তিকেই ব্যবহার করতে চাই, তোমাকে অনেক অনেক টাকার মালিক বানাতে চাই। সৎ পথে না অন্যায় পথে? সৎ পথে যে জীবনে কিছুই করা যায় না তার প্রমাণ তো তুমি, আর তোমার ওই চায়ের দোকানে বসে থাকা জীবন। আপনার এই অসৎ পথে ভাগ্য পরিবর্তনের চেয়ে ওই চায়ের দোকানে বসে থাকা জীবনটা আমার জন্য অনেক ভালো। থ্যাংক ইউ। আরে দাঁড়াও দাঁড়াও, শোনো, তোমাকে একটা সুযোগ দিতে চেয়েছিলাম, সুযোগটা গ্রহণ না করে ভুল করলে। তবুও আমার ঠিকানাটা তোমার পকেটে রইল। যদি কোনোদিন আমার ঠিকানায় পা রাখো সেদিন কোনো প্রশ্ন করব না। আমি ধরে নেব তুমি তোমার জীবনের সিদ্ধান্ত পরিবর্তন করেছ। চলো। ড্যাড, এই অপারেশন এদের দ্বারা সম্ভব নয়, তাই অপারেশনের দায়িত্বটা আমি নিতে চাই। কারেক্ট, গুড, ভেরি গুড। এতদিনই আমি জানলাম আমার ছেলে ম্যাচিউর হয়েছে। ওকে, অপারেশনের দায়িত্বটা আমি তোমাকেই দিলাম। টেক ইট ড্যাড। My sweet son. Thanks, Dad. Seven 072 9009. Seven 072 9009. Hands up. Briefcase out. গুলি করবো।
লাঠি দিয়েই আমি আজকে এই দাঁড়া কে তুমি? তোমার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার বিচারক। বিচারক? ইয়েস। তোমার হয়তো মনে নেই, আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। আজ থেকে 14 বছর আগে পুলিশ ইন্সপেক্টর রকিব হাসানের স্ত্রীকে তোমরা 3 বন্ধু মিলে মদ খাইয়ে নাচিয়ে তারপর ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছিলে। নিজের চোখের সামনে মায়ের মৃত্যু দৃশ্য দেখে যে সন্তানটি মা মা বলে চিৎকার করেছিল, সেই সন্তানটি আমি। আমার জীবন থেকে আমার মাকে কেড়ে নিয়েছিস। তোদের জন্য আমার সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেছে। বল, কি অন্যায় করেছিল আমার মা? বল, কি অন্যায় করেছিল আমার মায়ের সুন্দর সাজানো সংসার? বল, আজ তোকে বলতেই হবে। আমাকে মাফ করে দাও, আমার জীবন ভিক্ষা দাও। ঠিক আছে, তবে আমি মিউজিক বাজাবো। তুই যদি সেই মিউজিকে নাচতে নাচতে আমার মন ভোলাতে পারিস, তাহলে তুই বেঁচে যাবি। নাচ নাচ। আমার কলেজের করিডোরে ঘুরে ফিরে দেখেছি তোমারে, প্রথম দেখাতেই পাগল হলাম। দুজন ওই বেটা, এটা কি তোর বাপের ড্রয়িং রুম? তোমার মতো একজন খুনির কাছে আমার কিছু চাইবার নেই। খুনি? কাকে খুন করেছি আমি? তুমি কি অস্বীকার করতে পারো আমার বসকে তুমি খুন করনি? প্রমাণ? প্রমাণ এটাই, সেদিন তুমি আমার বসকে দেখা মাত্রই তার উপর ঝাঁপিয়ে পড়েছিলে। প্রমাণ এটাই, সেদিন তুমি আমার প্রশ্নটা এড়িয়ে গিয়েছিলে। প্রমাণ এটাই, তোমার আনন্দ, তোমার এত বেশি খুশি হবার কারণ। আর যাই হোক, তোমাকে অমানুষ ভেবেছিলাম না, কিন্তু আজ মনে হচ্ছে তুমি সত্যি সত্যি একজন অমানুষ খুনি। হ্যাঁ, তোমার চোখে আমি অমানুষ খুনি বলে গণ্য হয়েছি, কিন্তু কেন? সেদিন তুমি আমাকে প্রশ্ন করেছিলে, আমি তোমার প্রশ্নের জবাব দিইনি।
আজ আমি সেই প্রশ্নের জবাব দেব। তার আগে তুমি আমার একটা প্রশ্নের জবাব দেবে। শোনো সাথী, তোমার চোখের সামনে তোমার বর যদি তোমার মাকে খুন করতো, সেই খুনের বিচার যদি তুমি আদালতে না পেতে, তাহলে সন্তান হিসেবে তুমি কি করতে? খুন করতাম। তাহলে তো আমি অন্যায় কিছু করিনি। তুমি হলে যা করতে আমিও তাই করেছি। তোমার ওই বস আর তার দুই বন্ধু মিলে আজ থেকে 14 বছর আগে আমার চোখের সামনে আমার মাকে খুন করেছিল। আইনের আদালত আমার মায়ের খুনিদের শাস্তি দিতে পারেনি, তাই আমি সন্তান হয়ে আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ দিয়েছি। বলো সাথী, এরপরে তুমি আমাকে খুনি বলে ঘৃণা করবে, অমানুষ বলে আমার কাছ থেকে দূরে সরে যাবে? অবশ্য তুমি আমাকে খুনি বলে অমানুষ বলে ঘৃণা করলেও নতুন করে দুঃখ পাবার কিছু থাকবে না। আমি সেদিনও চিৎকার করে বলেছিলাম, আজও বলছি, আমি একা। আমার পাশে দাঁড়াবার মতো কেউ নেই, কেউ কোনোদিন আসবেও না। দাঁড়াও, তুমি না বলেছিলে আজ যা চাইবো তুমি আমাকে তাই দেবে? কি হলো, দেবে না? বলো তুমি কি চাও? তোমাকে। আমি তোমাকে ভালোবাসি মিঠু। সাথী, মিঠু, সাথী, তাই তোতা বলে মনের কথা, তাই তোতা বলে মনের কথা। বলো বলো তুমি বলো, বলো প্রেমের কথা। তাই তোতা বলে প্রেমের কথা। যদি বিনা মেঘে ঝড় ওঠে, দিন দিন তাদিন তাদিন বাজে রে এই মনোবিন। তুমি তো রূপ আমি লতা। তাই তোতা বলে প্রেমের কথা। বলো বলো তুমি বলো, বলো মনের কথা। তাই তোতা বলে প্রেমের কথা। সামনে গেলে পিছু ডাকো, কি বাজা তু জানো রে। থাকলে ঘরে বাইরে ডাকো, মন থাকে না মনে রে। ঝন 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 হলো রে মধুর জীবন। আমি না তাই তুমি সুতা। তাই তোতা বলে মনের কথা। তাই তোতা বলে প্রেমের কথা। বলো বলো তুমি বলো, বলো
যায় তোতা বলে প্রেমের কথা। এই ছেলেটাকে মিঠু, আমার বন্ধু। আমি ওকে... ভাইয়া, তুই কি রাগ করেছিস? তুই রাগ করলে আমি না হয়... তোর ভালোবাসাকে মেনে নেওয়ার মতো মনটাও কি আমার নেই? তুই মনে করিস আমি হৃদয়হীন? ভাইয়া শোন, একদিন পরিচয় করে দিতে ভুলিস না কিন্তু। আচ্ছা, দেব। যা, খাটে যা। সোহেল তাহলে একজন ক্যাবান নর্তকীর ভাই। ভালোই হলো, এবার সোহেলের জীবন থেকে আঁখিকে সরিয়ে দিতে সময় লাগবে না। কি ব্যাপার মামনি, তুমি আজ পর্যন্ত তোমার বন্ধুর সাথে আমাকে পরিচয় করিয়ে দিলে না? সত্যি করে বলো তো, প্রবলেমটা কি? মানে ড্যাড, প্রবলেম একটাই, সোহেল আমাদের প্রাচুর্যের কাছে অনেক অনেক গরিব। গরিব? বিশ্বাস করো ড্যাড, সোহেল খুব ভালো ছেলে, শুধুমাত্র একটা ব্যাকিং পেলেই ও প্রতিষ্ঠিত হতে পারবে। আচ্ছা ড্যাড, আমি তো মাত্র মেয়ে, তুমি কি পারো না তোমার প্রাচুর্য দিয়ে আমার খুশির জন্য সোহেলকে প্রতিষ্ঠিত করতে? না চাইতে তোমার কাছে আমি অনেক কিছু পেয়েছি, তোমার কাছে এটাই আমার প্রথম চাওয়া। বলো ড্যাড, আমার এই চাওয়াটা তুমি পূরণ করবে? কি হলো ড্যাড, তুমি হাসছো? তোমার ছেলে মানুষই কথা শুনে হাসছে। তোমার প্রস্তাবটা আমি মেনে নিলেও সোহেল যদি আমার প্রাচুর্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে না চায়? সোহেলকে মানানোর দায়িত্ব আমার, বলো রাজি? আমার মামনির আদেশ তো আমাকে মানতেই হবে। তোমার না, আমি নর্তকীর ভাই। এই প্রশ্নের জবাব তো আমি সেদিনই তোমাকে দিয়ে দিয়েছি, তারপরে কেন তুমি আমাকে পর করে দিতে চাও? এই জন্যই পর করে দিতে চাই, তোমার বাবা আমার এই পরিচয়টাকে মেনে নেবেন না, এই জন্যই পর করে দিতে চাই। আমি এমন একটি পথে পা রেখেছি যা শুনলে তুমি নিজেই আমাকে ঘৃণা করে অনেক 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 দূরে সরে যাবে। ভুল বললে, আমি তোমাকে ভালোবাসি, এটাই আমার জীবনের চরম সত্য। আর এই সত্যটাকে প্রমাণ করার জন্য তুমি একজন ক্রিমিনাল হও, একজন ফাঁসির আসামি হও, তবু আমি চিৎকার করে বলবো, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আঁখি, আমি সুখী, বড় সুখী, জানিয়ে দেব বিশ্বকে। যে যা খুশি বলুক লোকে, ভালোবাসি আমি তোমাকে। তুমি আমার, শুধু আমার।
আমাকে বদলে দিলে ভাগ্যটাকে আমি সুখী বড় সুখী জানিয়ে দেব বিশ্বকে যে যা খুশি বলুক লোকে ভালোবাসি আমি তোমাকে। কোথাও বেরোচ্ছ ড্যাড? কেন, কিছু বলবে? না মানে বলছিলাম কি, আজ সোহেলের বুবুর সাথে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার মামুনির বিয়ের ঘটকালি তো আমাকেই করতে হবে। কথাটা মনে পড়ার জন্য থ্যাংক ইউ ড্যাড, থ্যাংক ইউ। তাহলে একটা ও শিওর। আসি। বাড়িতে কেউ আছেন? তুমি সাংবাদিকতা করে কত টাকা বেতন পাও? আমি তোমাকে এত বেশি টাকা দেব যে টাকা ব্যাংকে রেখে তুমি সারা জীবন নিশ্চিন্তে খেতে পারবে। শুধু আমার একটাই শর্ত, আমার বিরুদ্ধে তুমি যে সমস্ত প্রমাণ সহ পত্রিকায় রিপোর্ট করতে চাইছো সেই প্রমাণের ছবিগুলো আমাকে ফিরিয়ে দিতে হবে, আর রিপোর্টটা পত্রিকাতে ছাপাতে পারবে না। এই নাও, টেক। এখন তোমার এই প্রমাণের ব্যাগটা আমাকে দাও। মিস্টার সুমন আহমেদ, কালো পথে আপনি অনেক টাকার মালিক হয়েছেন। আপনি শুধু জানেন না, আপনার ওই কালো টাকা দিয়ে আমাকে কিনতে পারবেন না। আমি সাংবাদিকতা করতে নেমেছি আপনাদের মতো দেশের শত্রুদের দেশের জনগণের সামনে চিহ্নিত করে দেবার জন্য। আমি প্রমাণ করতে চাই আপনাদের কালো টাকার ক্ষমতার চেয়ে আমার এই কলমের ক্ষমতা অনেক বেশি। দাঁড়াও মিস শবনম, যাবার আগে শুধু একটা কথা শুনে যাও। আমার কথার যারা অবাধ্য হয় আমি তাদেরকে শত্রু মনে করি, আর সেই শত্রুকে আমি কোনোদিন ভালো চোখে দেখি না। তোমার চ্যালেঞ্জের জবাবটা আমি তোমাকে দেব মিস শবনম। আমাকে দেখে খুব আশ্চর্য হলেন, তাই না মিস্টার সুমন আহমেদ? অবশ্য আশ্চর্য হবারই কথা, যাকে আপনি 12 বছর আগে মেরে ফেলতে চেয়েছিলেন সেই আমি আজ 12 বছর পর আপনারই সামনে দাঁড়িয়ে। তাতে আমি অবাক হইনি। আমার পোষা কুত্তাগুলোকে বলেছিলাম তোমার হাত দুটো পঙ্গু করে দিতে, যে হাত দিয়ে তুমি আমার বিরুদ্ধে পত্রিকায় লিখতে চেয়েছিলে, কিন্তু আমার কুত্তাগুলো তোমার হাত দুটো পঙ্গু না করে পা পঙ্গু করেছে। এটাই আমার দুঃখ। আজ আমার আনন্দ লাগছে, আপনি আমার যে পা দুটোকে পঙ্গু করে দিয়েছেন, আপনার মেয়ে আমার ঘরে বউ হয়ে এসে সেই পঙ্গু পায়ে সালাম করবে। অসম্ভব। আমার মেয়ে তোমার ঘরের বউ হয়ে এসে তোমার ওই পঙ্গু পায়ে সালাম করবে না। আমি যদি জানতাম আখি আমার শত্রুর ভাইকে ভালোবেসেছে, তাহলে অনেক আগেই আখির জীবন থেকে তোমার ভাইকে সরিয়ে দিতাম। আখি আমার ঘরের বউ হয়ে আসবেই, আর আমিও আপনার মেয়েকে আমার ঘরের বউ হিসেবে বরণ করে নেব। কারণ একটাই, আপনার উঁচু মাথাটা আমার পঙ্গু পায়ের কাছে নত করতে চাই। তোমার এই চাওয়া, তোমার এই স্বপ্ন কোনোদিনই সত্যি হবে না। আমার রক্ত, আমার মেয়ে কোনোদিনই তোমার এই পঙ্গু পায়ে সালাম করার জন্য তোমার ঘরের বউ হয়ে আসবে না। আমিও আসতে দেব না। এটাই আমার চ্যালেঞ্জ। না, এই চ্যালেঞ্জে আপনি জয়ী হতে পারবেন না, আমি আপনাকে জয়ী হতে দেব না। আমার শত্রুর মেয়েকে তুমি ভালোবাসো? শুধু ভালোবাসি না, আমি আখিকে বিয়ে করতে চাই। তুমি আমার ছেলে হয়ে একথা বলতে পারলে? যে সুমন
আমাকে পথে বসতে চেয়েছে, সেই সুমনের মেয়েকে বিয়ে করে তুমি আমাকে সুমনের কাছে ছোট করতে চাও? ড্যাড, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি যদি এই মুহূর্তে আখির বাবার সাথে কথা না বলো, তাহলে আমি আত্মহত্যা করব। ঠিক আছে বাবা, ঠিক আছে, ঠিক আছে, আমি টেলিফোন করছি। ক্রাইস্ট। হ্যালো। তো আদরের সন্তান জনি তোমার একমাত্র আদরের মেয়ে আখিকে ভালোবাসে, তাই তোমার মেয়েকে আমি পুত্রবধূ হিসাবে গ্রহণ করতে চাই, যদি তোমার আপত্তি না থাকে। তুমি যদি সকালে টেলিফোন করতে, তাহলে আমি তোমার প্রস্তাব ডিনাই করতাম। তুমি এমন এক মুহূর্তে টেলিফোন করেছ, এমন একটি প্রস্তাব আমার কোনো আপনজনের কাছ থেকে এই মুহূর্তে আমি আশা করেছিলাম। সো আমি আমার মেয়েকে তোমার ছেলের সাথে বিয়ে দিতে রাজি। যা সত্যি তাই বলেছি। তুমি তো সোহেলের সাথে আমার ভালোবাসাকে মেনে নিয়েছিলে, তাহলে এখন কেন আমার ভালোবাসাকে অস্বীকার করতে চাও? এই জন্যই অস্বীকার করতে চাই, তুমি ওই ঘরের বউ হয়ে গেলে আমার এতদিনের অহংকার মিথ্যে হয়ে যাবে। আমি এই জন্যই অস্বীকার চাই, তুমি ওই ঘরের বউ হয়ে গেলে আমার মান সম্মান আত্মমর্যাদার সব সব ধুলোয় মিশে যাবে। ড্যাড, আমার ভালোবাসার চেয়ে তোমার অহংকার তোমার কাছে বড় হলো। আমার ভালোবাসার চেয়ে তোমার আত্মমর্যাদা তোমার কাছে বড় হলো। হ্যাঁ, শোনো, ছোটবেলা থেকে স্নেহ মমতা আদর দিয়ে আমি তোমাকে এত বড় করেছি, সেই দাবিতে বলছি তুমি সোহেলকে ভুলে যাও। শোনো, ছোটবেলা থেকে আমিও তোমাকে যতটুকু ভালোবেসেছি, শ্রদ্ধা করেছি, সেই দাবিতেই বলছি, আমার জীবন থেকে তুমি সোহেলের ভালোবাসা কেড়ে নিতে পারবে না। তুমি আমার স্নেহ মমতা ভালোবাসার উল্টো পিঠে আমার কঠোরতা দেখনি। একইভাবে আমিও বলছি, তোমাকে শ্রদ্ধা করেছি, তুমি দেখেছো, কিন্তু সোহেলের ভালোবাসার জন্য আমি বিদ্রোহ, তা তুমি দেখোনি। আখি, মারো, আরো মারো, তবু আমি বলবো আমি সোহেলকে ভালোবাসি। আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে, সেই প্রাণ তোমার সামনে চিৎকার করে বলবে, I love সোহেল, I love সোহেল, I love সোহেল। Stop! Get out! আয়, কে আছিস? আখের উপর কড়া নজর রাখবি, ও যেন ঘরের বাইরে যেতে না পারে। সোহেল, তোর কাছে আমি জীবনে কিছুই চাইনি, আজ একটা জিনিস চাইবো, দিবি? বুবু, দিন দিন তুই ছোট শিশুর মতো কথা বলা শুরু করেছিস। আরে বুবু, তুই যদি বলিস তাহলে আকাশের 4টা পর্যন্ত এনে দিতে পারি। তুই আখিকে বিয়ে করে আমার কাছে এনে দিবি, এটাই তোর কাছে আমার চাওয়া। বুবু, বুবু, তুই আখির কথা জানলি কি করে? কি ব্যাপার? কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না, নিজের করে রাখতে হয়। সোহেল, তুই আমার চাওয়াটা পূরণ করবি না ভাই? ঠিক আছে বুবু, আমি তোকে কথা দিলাম, আজ হোক কাল হোক আখিকে আমি ঘরের বউ করে নিয়ে আসবই। লক্ষ্মী ভাই, আজকে এই নারী পুনর্বাসন কেন্দ্র উদ্বোধন করার আমার একটি মাত্র উদ্দেশ্য, আমি এই সমাজকে জানিয়ে দিতে চাই, এই সমাজে নারীদের বেঁচে থাকার অধিকার আছে। প্রতিদিন পত্রিকার পাতা খুললেই নারী নির্যাতনের একটার পর একটা খবর পড়ে মনে হয় এই সমাজে নারীদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই আমার সংগ্রাম ওই সমস্ত মানুষের বিরুদ্ধে যারা নারীদের উপর অত্যাচার করছে, নির্যাতন করছে। তালি এই সমাজে পুরুষদের যেমন বেঁচে থাকার অধিকার আছে, তেমনি নারীদেরও বেঁচে থাকার অধিকার আছে। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে নারীদের অধিকার আমি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।
লক্ষ্মীরা বসো বসো পুরুষেরা করি বস আসলেই আপনার বুদ্ধির তুলনা হয় না কি বুদ্ধি অত্যাচার আর নির্যাতনের হাত থেকে নারীদের বাঁচানোর জন্য নারী পুনর্বাসন কেন্দ্র উদ্বোধন করলেন অথচ কেউ জানবে না এই সব নারীদের গোপনে বিদেশে পাচার করে আপনি লাখ লাখ ডলার ইনকাম হ্যালো আই ওয়ান্ট রাজু হোয়াট কে তুমি পরিচয় দেবার সাথে সাথে তোমার কণ্ঠস্বর 0 পয়েন্টে চলে আসবে আমি হলাম তোমার বন্ধু মোহন চৌধুরীর কিলার শোনো এবার তোমার পালা এখন থেকে 12 ঘন্টার মধ্যে আমার হাতে তোমার মৃত্যু হবে তাই বলছি বাঁচার সব রকম চেষ্টা করে দেখতে পারো বাঁচতে পারো কিনা রিমেম্বার সময় মাত্র 12 ঘন্টা হ্যালো এসপি রকিব হাসান বলছি এসপি সাহেব আসসালামু আলাইকুম বড় বিপদে আছি মোহন চৌধুরীর কিলার আমাকে 12 ঘন্টার মধ্যে মেরে ফেলার হুমকি দিয়েছে আমার জীবনের নিরাপত্তার জন্য আপনার সাহায্য কামনা করছি স্যার আপনি ভয় পাবেন না আপনার নিরাপত্তার সব রকম ব্যবস্থা করছি কিলার আপনাকে কিল করা দূরে থাক আপনার কাজ পর্যন্ত পৌঁছতে পারবে না থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম শুধু একটা কথা মনে রেখো আজ হোক কাল হোক আমার মায়ের বাকির 2 খুনিকে আবিষ্কার করে আমার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করব দিস ইজ মাই চ্যালেঞ্জ কোথায় যাচ্ছ বাইরে বাইরে যাওয়া তোমার হবে না আজ ডিআইজি সাহেবের মেয়ের জন্মদিন তোমাকে আমার সাথে ডিআইজি সাহেবের বাড়িতে যেতে হবে কি হলো কিছু বলছো না যে বেশ চলো সরি স্যার একটু দেরি হয়ে গেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিঠু ভাই কেমন আছো ভালো চলো তোমার সাথে আমার অনেক কথা আছে ড্যাড আমরা একটু উপরে যাই শিওর শিওর বসো আমি সব জানি মিঠু ভাই কি বলছো আমি যদি তোমার সামান্যতম উপকারে আসতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব কিন্তু উপায় তুমি জানালা দিয়ে চলে যাও কেউ যদি আসে এক্সকিউজ মি স্যার টেলিফোন হ্যালো এসপি রকিব হাসান বলছি আর ইউ ফিল সিকিউর জি স্যার ভালো আছি আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সব ঠিকঠাক আছে ইয়েস স্যার তোমাকে কতবার টেলিফোন করেছি তুমি কিন্তু একটি টেলিফোনও ব্যাক করো আসলে টেলিফোনে কারণ পুলিশ ইন্সপেক্টর পুলিশ ভাই আমার কোনো ভয় নাই আসসালামু আলাইকুম আসেন খুব ভয় পেয়েছিলেন বুঝি না আপনারা থাকতে আমার আবার ভয় কিসের এক্সকিউজ মি মানে বাথরুমটা এই তো এদিকে থ্যাংক ইউ
তারা কেন? আজকের পর তো পারলে আমার নামটাও মনে রাখবে না। এতটা নিষ্ঠুর নই। প্রমাণ দাও। সময় হলে অবশ্যই দেব। ড্রিঙ্ক করার অভ্যাস আছে? আমি মদ খাই না, তবে মদ খাওয়াতে পছন্দ করি। অবাক হবার কিছুই নেই, কারণ আমি তোমাকে 12 ঘন্টা সময় দিয়েছিলাম। সেই সময়ের মধ্যেই আমি এসেছি। আমার পরিচয়টা তোমার জানা প্রয়োজন। আমি হলাম 14 বছর আগে তোমাদের মৃত্যুদণ্ড রায় ঘোষণাকারী বিচারক, সেই মাহারাজ ছোট্ট সন্তানটি। তুই আমার জীবন থেকে আমার মাকে কেড়ে নিয়েছিস। তুই আমার বুকে মাহানোর আগুন জ্বেলে দিয়েছিস। তুই আমার মাকে মদ খেয়েছিলি না? চিৎকার করার চেষ্টা করলে আমার পিস্তলের গুলি তোর বুক ভেদ করে বেরিয়ে যাবে। আব্বা গো, আব্বা, আব্বা, তুমি আমার জীবন ভিক্ষা দাও আব্বা। আমি তোকে জীবন ভিক্ষা দেব, তবে একটি শর্তে। আমি তোমার যে কোনো শর্ত মানতে রাজি আব্বা। এই মদের বোতলগুলো আমার সামনে একের পর এক শেষ করতে পারলে তুই বেঁচে যাবি, নইলে একটা পিস্তলের গুলি খা। খা বলছি। আমি কিন্তু অনেক দিন তোমার জন্য অপেক্ষা করেছি। তোমার এই উপকারের কথা আমার সারা জীবন মনে থাকবে। মিঠু, চলো। হ্যাঁ মিঠু, অনেক রাত হলো, বাসায় চলো। রকিব হাসান বলছি। কি বললে? রাজন শিকদার খুন হয়েছে? ইম্পসিবল। পসিবল। তুমি ভুলে যাচ্ছ বাবা, আমি এসপি রকিব হাসানের সন্তান মিঠু হাসান। তোমাকে বলেছিলাম আমার মায়ের খুনিদের শাস্তি আমি দেব। মিঠু, চিৎকার করো না বাবা, আমি তোমার সন্তান। আইনের প্রতি আমারও শ্রদ্ধা আছে, তাই আইনকে আমি নিজের হাতে তুলে নেইনি, রাজন শিকদারকে নিজের হাতে খুনও করিনি। ওরা যেমন করে আমার মায়ের মৃত্যুর পরিবেশ সৃষ্টি করেছিল, সেই একই পরিবেশ আমিও সৃষ্টি করেছিলাম। আর এই পরিবেশের শিকার হয়ে কেউ যদি মারা যায় তাতে আমার কিছুই করার নেই। আমার অনেক কিছুই করার আছে। এবার আমি প্রমাণ করবই তুমি রাজন শিকদারের খুনি। দিস ইজ মাই চ্যালেঞ্জ। অর্ডার, অর্ডার, অর্ডার। মহামান্য আদালত, আসামি মিঠু আমার সামনে নিজের মুখে স্বীকার করেছে রাজন শিকদারের মৃত্যুর জন্য এমন শাস্তি দেয়া হোক যে শাস্তি দেখে ভবিষ্যতে আর কেউ যেন আসামির মতো অপরাধ করতে সাহস না পায়। আসামির ব্যক্তিগতভাবে কিছু বলার আছে? মহামান্য আদালত, আমি যতদূর জানি আদালত এমন একটি জায়গা যেখানে বাদী কিংবা আসামির কারো ব্যক্তিগত ইচ্ছার কোনো স্থান নেই। আমার পক্ষে যা বলার আমার উকিলই বলবেন। মহামান্য আদালত, আমি প্রথমেই বলতে চাই আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ, নিষ্পাপ।
মৃত রাজন শিকদারের খুনের সাথে তার কোনো সম্পর্ক নেই। এ ব্যাপারে সর্বপ্রথম এসপি রকিব হাসানকে কিছু জিজ্ঞাসা করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। এসপি রকিব সাহেব, আপনি বলেছেন রাজন শিকদারের মৃত্যু আমার মক্কেলের দ্বারা সংঘটিত হয়েছে। আমি বলবো আপনি মিথ্যে বলেছেন। মোটেও আমি মিথ্যে বলিনি, যা সত্যি আমি তাই বলেছি। আপনি মোটেও সত্যি বলেননি, তার প্রমাণ আমি করব। আপনি নিশ্চয়ই স্বীকার করবেন রাজন শিকদারের মৃত্যু সংবাদ আপনি পান 24শে জুলাই রাত 11টার সময়। হ্যাঁ। ওই সময় আমার মক্কেল কোথায় ছিল? আমার সাথে। মহামান্য আদালত, নোট দিস পয়েন্ট। আপনি নিশ্চয়ই আরো স্বীকার করবেন ওই দিন রাত 8টার সময় আপনি আমার মক্কেল সহ ডিআইজি সাহেবের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে যান। হ্যাঁ। আপনি রাত 8:25 ডিআইজি সাহেবের বাসা থেকে রাজন শিকদারের সাথে টেলিফোনে কথা বলেন। জি, বলেছিলাম। এবং রাত 10:30 আমার মক্কেল ডিআইজি সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে আপনারই সাথে বাসায় ফিরে যান। হ্যাঁ। মহামান্য আদালত, তাহলে আপনি বলুন আমার মক্কেল কি করে রাজন শিকদারের খুনের আসামি বলে প্রমাণিত হয়? আমার মক্কেল নিশ্চয়ই কোনো জাদুকর বা ইংরেজি ছবির সুপারম্যান নয় যে বাতাসে উড়ে গিয়ে রাজন শিকদারকে মেরে আবার বাতাসের গতিতে ফিরে এসেছে। এসপি সাহেব, আইনের প্রতি আপনার অনেক শ্রদ্ধা। আপনি একজন নির্ভীক আইনের সৈনিক, তাও জানি। কিন্তু সে আইনে নিজের প্রশংসা কুড়িয়ে নেবার জন্য আপনি নিজের সন্তানকে অন্যায়ভাবে আসামি করে আদালতে তার বিরুদ্ধে শাস্তি কামনা করছেন। এই ঘটনা মনে হয় আপনি প্রথম ঘটালেন। আপনাকে আর কিছু জিজ্ঞাসা করার নেই, আপনি যেতে পারেন। মহামান্য আদালত, এবার আমি ডিআইজি সাহেবকে কিছু জিজ্ঞাসা করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। আচ্ছা, ডিআইজি সাহেব, আসামির কাঠগড়ায় দাঁড়ানো ছেলেটিকে আপনি কি চেনেন? জি, চিনি। আপনি একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা। আপনি কি স্বীকার করবেন রাজন শিকদারের মৃত্যুর জন্য আমার মক্কেলই দায়ী? এই জন্য করব না। পুলিশ রিপোর্ট অনুযায়ী রাজন শিকদারের মৃত্যু রাত 10টার দিকে সংঘটিত হয়েছে, কিন্তু যাকে আসামি করা হয়েছে সেই আসামি আনুমানিক রাত 8টা থেকে রাত 10:30 পর্যন্ত আমার বাড়িতেই ছিল। কাজেই আমি বলবো মিঠু এই খুনের জন্য দায়ী নয়। আপনাকে আর কিছু জিজ্ঞাসা করার নেই, আপনি যেতে পারেন। মহামান্য আদালত, এবার নিশ্চয়ই আমার সাথে আপনিও একমত হবেন আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। রাজন শিকদারের মৃত্যু অতিরিক্ত মদ্যপানের কারণেই হয়েছে। একজন মানুষ যখন মাতাল হয় তখন তার কোনো ভারসাম্য জ্ঞান থাকে না। তেমনি রাজন শিকদারও অতিরিক্ত মদ্যপানে মাতাল হয়ে বাথটবে গোসল করতে যান এবং নেশাগ্রস্তের কারণে বাথটবের পানি থেকে উঠতে পারেন না। পরিণতিতে তার মৃত্যু হয়। মহামান্য আদালতের কাছে আমার সর্বশেষ আবেদন, সাক্ষী প্রমাণ বিবেচনা করে আমার মক্কেলকে বেকসুর খালাস দেয়া হোক। সাক্ষ্য প্রমাণের দ্বারা আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে রাজন শিকদারের মৃত্যুর কারণ অতিরিক্ত মদ্যপান। জবানবন্দিদের সাক্ষী অনুযায়ী মিঠু তখন ডিআইজি সাহেবের বাসায়। কাজেই আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ বানোয়াট এবং মিথ্যা প্রমাণিত হওয়ায় আসামি মিঠুকে আদালত বেকসুর খালাসের আদেশ জারি করছে। মিঠু, আদালত তোমাকে ছেড়ে দিলেও আমি তোমাকে ছাড়ব না। আমার বাবার হত্যা আমি নেবই। বাবা, আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে গিয়ে ছেলেকে অপরাধের শাস্তি দেবার জন্য তুমি যে প্রাণপণ চেষ্টা করলে
তার বিন্দু মাত্র চেষ্টা তুমি যদি সেদিন করতে, তাহলে আমার মায়ের খুনিরা মুক্তি পেত না, আর আজ আমার মতো অপরাধীর জন্ম নিত না। চলি। ও হ্যাঁ, আমি জানি আজ থেকে তোমার বাড়িতে আমার আর জায়গা হবে না। তবে বাবা, আমার মায়ের খুনি এখন একজন বেঁচে আছে, তার উপর প্রতিশোধ না নিয়ে আমিও তোমার সামনে আসতে চাই না। চলি। জনি, এবার আমি নিশ্চিত মিঠু শুধু তোমার বাবাকেই খুন করেনি, করেছে। কিন্তু কেন? জনি, আজ থেকে 14 বছর আগে মিঠুর মাকে মিঠুর চোখের সামনে আমি, মোহন আর তোমার বাবা রাজন মিলে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিলাম। আমি বুঝতে পেরেছি মিঠু ওর মায়ের খুনের প্রতিশোধ নিতে শুরু করে। মিঠু যেমন ওর মায়ের খুনের প্রতিশোধ নেবার জন্য মোহন আঙ্কেলও আমার বাবাকে খুন করেছে, তেমনি আমিও আমার বাবার খুনের প্রতিশোধ নেবার জন্য মিঠুকে খুন করবই। তুমি? জনি, ও হলো টাইগার, আমার একমাত্র বিশ্বস্ত হাতিয়ার। ভুল বললে আঙ্কেল, ও হলো সোহেল, বিশ্বস্ত নয়, বেঈমান। বেঈমান? কি বলছো? হ্যাঁ, এই বেঈমানটা তোমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করার জন্য তোমার একমাত্র মেয়েকে ওর ভালোবাসার ফাঁদে আটকিয়েছে। শুধু তাই নয়, তোমার সাথেও প্রতারণা করার জন্য নাম বদলিয়ে সোহেল থেকে টাইগার সেজেছে। জনি যা বলল তা কি সত্যি? কিছু সত্যি, কিছু মিথ্যে। এটা সত্যি, আপনার মেয়েকে আমি ভালোবাসি, এটাও সত্যি। কিন্তু আপনার সম্পত্তি আত্মসাৎ করতে চাই, এটা মিথ্যে। কারণ আমার মন মানসিকতা আপনার ওই দাঁড়িয়ে থাকা কুকুরটার মতো জঘন্য নয়। না না, চিৎকার করবেন না, যা সত্যি তাই বলছি। এরপরে আপনি কি বলতে পারেন তাও জানি, তবে আমার কথাটা শুনে রাখুন। আমি আখিকে ভালোবাসি, আখিও আমাকে ভালোবাসে। সুতরাং বাধার দেয়াল হয়ে দাঁড়িয়ে কোনোই লাভ হবে না। শোনো, আখি আমার সন্তান, আমি বেঁচে থাকতে আখি তোমার জন্য বউ সাজবে না। সাজনে, নাও গেট আউট। যাচ্ছি, তবে যাওয়ার আগে বলে যাচ্ছি, আখি বউ সাজলে আমার জন্যই সাজবে। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আঙ্কেল, এই সেই মিঠু। আমি বুঝতে পেরেছি। হাবিলদার সাহেব, জাস্ট আ মিসআন্ডারস্ট্যান্ডিং, কিছু মনে করবেন না। ঠিক আছে। বস, সর্বনাশ হয়েছে, আপনার মেয়ে বাড়ি থেকে পালিয়েছে। হোয়াট? ডোন্ট ওয়ারি আঙ্কেল, আখি কোথায় যেতে পারে তা আমি জানি। কাজেই আখি কিনে দেওয়ার দায়িত্বটা আমি নিলাম। বুবু, ও আখি, আখি আমার বুবু। আমার রক্ত, আমার মেয়ে কোনোদিনই তোমার এই পঙ্গু পায়ে সালাম করার জন্য তোমার ঘরের বউ হয়ে আসবে না। ওঠো, তোমার জায়গা আমার পায়ে নয়, আমার বুকে। বুবু, তুই বিয়ের আয়োজন কর, আমি কাজে নিয়ে এক্ষুনি আসছি।
তোমাকে বুকে জড়িয়ে নেবার পর অহংকারে আমার বুকটা ভরে গেছে। এখন যদি আমার মৃত্যুও হয়, সে মৃত্যুতে আমার এতটুকু দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। ও কথা বলো না বাবু। তোমার বুকে মাথা রেখে আমার মনে হচ্ছে আমার মায়ের বুকে মাথা রেখেছি, তাই মমতা জড়ানো এই বুকখানা হারাতে চাই না বাবু। পাখি, এসো। না এসো, এসো, এসো। আসেন কাজী সাহেব। সত্যি কথাটা তোকে বলছি। আছি বাবা, সুমন আহমেদ আমাকে পঙ্গু করে দিয়েছিল। আখিকে তুই ভুল বুঝিস না। ওর বাবার লোকেরা আমাকে গুলি করে ওকে ধরে নিয়ে গেছে। সোহেল, ওকে বাঁচা, ওকে বাঁচা। হ্যালো, সুমন বলছি। আমার কণ্ঠস্বর তোমার কাছে অপরিচিত মনে হলেও আমি মানুষ হিসাবে তোমার কাছে পরিচিত। ওই দিন পুলিশের জন্য আমি তোমাকে কিছু করতে পারিনি। কি বলতে চাও তুমি? বলতে চাই, আজ থেকে 14 বছর আগে আমি তোমাদের 3 বন্ধুর বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছিলাম, 2 জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। বাকি শুধু তুমি। তোমার সময় মাত্র 1 ঘন্টা। এই সময়ের মধ্যে তোমার মৃত্যুদণ্ড কার্যকর হবে। হ্যালো, হ্যালো, হ্যালো। বুবুকে পঙ্গু করেছিলি, আজ আবার তুই আমার বুবুকে আমার জীবন থেকে কেড়ে নিয়েছিস। তোকে আমি ছাড়বো না, তোকে আমি খুন করে ফেলবো, তোকে আমি না, এভাবে নয়। ওকে আমার স্টাইলে মারবো। নিয়ে যা। তুই সেদিন আমার হাত থেকে বেঁচে গেলেও আজ তুই বাঁচতে পারবি না। আমি তোকে 1 ঘন্টা সময় দিয়েছিলাম, ঠিক সেই সময়ের মধ্যে আমার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার জন্য তোর সামনে এসে দাঁড়িয়েছি। নে, দাস।
আসবা না, বলো। আসবা না, বলো। যা, তুলোটা। কি বললে? চলো। বলছি বাদ বলছি, বাদ বলছি, কালায় পড়ে নেই, নইলে গুলি করবো। হ্যাঁ হ্যাঁ, গুলি করবো। চলে পড়, বলছি। বাবা, আজ আমাকে গ্রেফতার করার জন্য পিস্তল তুলতে হবে না। আমি নিজেই আজ আইনের প্রতি সম্মান জানিয়ে আইনের কাছে আত্মসমর্পণ করব। আজ আমি আদালতের কাঠগড়ায় উঠে চিৎকার করে বলবো, মোহন চৌধুরীকে নিজের হাতে খুন না করলেও মৃত্যুর পরিবেশ সৃষ্টি করে দিয়েছিলাম। রাজন সিকদারকে ঠিক একইভাবে মৃত্যুর পরিবেশ সৃষ্টি করে দিয়েছিলাম। তোমার আইন আমাকে খুনি বলে প্রমাণ করতে না পারলেও আমি বলবো আমি অপরাধী। আজ আমি সুমন আহমেদকে নিজের হাতে খুন করিনি, কিন্তু মৃত্যুর পরিবেশ সৃষ্টি করে দিয়েছি। তাই আমি বলবো আজও আমি অপরাধ করেছি। বাবা, আমার হাতে হাত করা পরি আদালতে তোলার আগে আমি শুধু একটা কথা বলতে চাই, তোমাদের আইনের ফাঁকগুলো বন্ধ করো বাবা, নইলে সুমন, রাজন, মোহনের মতো সত্যিকারের খুনি আসামিরা বারবার আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে, আর ওইসব খুনিদের উপর প্রতিশোধ নেবার জন্য আমার মতো হাজারো বিটুকে অপরাধী সাজতে হবে।
আমার মতো মিঠুদের সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে। একসময় ক্লান্ত হয়ে আমার মতো চিৎকার করে বলবে, আমি অপরাধী হয়ে বেঁচে থাকতে চাই না, আমি মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে চাই। মিঠু হাসান আদালতের প্রতি সম্মান প্রদর্শন করে স্বীকারোক্তি দিয়েছে যে রাজন, মোহন এবং সুমনকে খুন না করলেও খুনের পরিবেশ সৃষ্টি করেছে এবং এই অপরাধে নিজেকে অপরাধী বলেও স্বীকার করেছে। তাই আদালতও মানবতার দিক থেকে মিঠু হাসানের অপরাধকে সুবিবেচনা করে মানবিক মূল্যবোধকে প্রমাণ করার জন্য মিঠু হাসানকে 7 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করল। দিন আসে দিন যায় কিছু কথা